whereas patients medical ক্ষেত্রে যেটা বলেছে patients in a hospital or a group of pigs may be considered as experimental unit in medical experiments. আমরা স্যাম্পলস আর একটা স্যাম্পলিং ইউনিটের কথা বলি। স্যাম্পলিং যেমন তোমাদের ক্লাসের স্টুডেন্ট যদি পপুলেশন হয় তাহলে স্যাম্পলিং ইউনিট হবে ইচ এন্ড এভরি স্টুডেন্ট, হ্যাঁ প্রত্যেকটা স্টুডেন্ট হতে পারে সেক্ষেত্রে স্যাম্পলিং ইউনিট। এক্ষেত্রে এক্সপেরিমেন্টাল ইউনিট কোনটা? এক্সপেরিমেন্টাল হচ্ছে এই যে প্লট অফ ল্যান্ড, অর্থাৎ তুমি ট্রিটমেন্টটা যেখানে অ্যাপ্লাই করবা, কোথায় অ্যাপ্লাই করবা? এই প্লট অফ ল্যান্ড, এই বেস অফ সিডস, কিংবা বলছে এই গ্রুপ অফ পিগস, পেশেন্টস, হ্যাঁ হসপিটাল, ইন হসপিটাল, এই যে এগুলো হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল ইউনিট। তাহলে এক্সপেরিমেন্টাল ইউনিটটা কি? এক্সপেরিমেন্টাল ইট ইজ the experimental material to which we apply the treatments and on which we make observations on the variable under study is termed as experimental unit. বুঝতে পারছো? যদি পরীক্ষায় সাম ডেফিনিশনস গুলো যদি আসে আর কি। এরপরে বলেছে ব্লকস। ব্লকস কি? in most of the times we divide the whole experimental unit into homogeneous subgroups. আমরা বেশি in most of the times we divide the whole experimental unit, এই experimental unit গুলোকে আমরা কি করে পারি? পুরো experimental unitটাকে কতগুলো সাব গ্রুপে ভাগ করতে পারি। যেমন ইমার্জেন্সিতে বোধহয় সব ধরনের রোগী থাকে মেডিকেলের ক্ষেত্রে, তারপর কতগুলো ওয়ার্ড গুলো ভাগ করে দিচ্ছে, হ্যাঁ। তাহলে এই যে হোল এক্সপেরিমেন্টাল ইউনিট ইনটু হোমোজেনিয়াস সাবগ্রুপস অর স্টেটা হুইচ as a whole may be termed as blocks, হ্যাঁ। তাহলে a number of homogeneous plots in a state constitute a block. হোমোজেনিয়াস প্লট গুলো হচ্ছে ব্লক। ইন অ্যান এগ্রিকালচারাল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে বলেছে প্লট where as the patients of same symptoms, দেখছো যে সেম সিমটমস এর যে রোগীগুলো তাদেরকে নিয়ে, যেমন হ্যাভিং সেম এজ গ্রুপ, সেম সেক্স এটসেট্রা মে কনস্টিটিউট এ ব্লক ইন এ মেডিকেল এক্সপেরিমেন্ট। তাহলে আমরা এখান থেকে তিনটা টার্ম পড়লাম, একটা হচ্ছে ট্রিটমেন্ট, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইউনিট, এরপর হচ্ছে ব্লক। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, শীটগুলো দিয়ে দেবো, এরপরে তোমরা নিজেরা স্টাডি করবে যতটুকু বুঝো আর কি। আর প্রচুর পড়ছে বোধহয় স্ট্যাটিস্টিক্স, নাকি? ভয় লাগতেছে না তো? ভয় তো কেটে গেছে নাকি? হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স নিয়ে কি এখনো ভীতির মধ্যে আছো কিনা? সেটা তো না স্যার, ভীতি নাই। আচ্ছা, আশা করি ভালো করবা, প্ল্যান অ্যানসার করবা। সবগুলো সিলেবাসে যা আছে সবগুলো আমি টাচ দিচ্ছি। এখন এটা সব টাচ দিতে গিয়ে সব করতে গিয়ে আবার ভয় ঢুকে ফেলো না নিজেদের সাথে। তোমরা নিজেদের পলিসিটা তৈরি করবা, কোন কোন চ্যাপ্টার গুলো এমফাসিস দিবা, কোনগুলো শুধু ধারণা রাখবা, এভাবে প্ল্যান সেট আপ করে এরপরে পড়ো, তাহলে খারাপ করবা না, আশা করি ভালো করবা। আরেকটা টার্মস হচ্ছে ইলস। ইলসটা কি? দি মেজারমেন্টস অফ দ্য ভেরিয়েবল আন্ডার স্টাডি অন ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল প্লটস। বিভিন্ন এক্সপেরিমেন্টাল প্লটে আমরা যে ভেরিয়েবলটা স্টাডি করব তার মেজারমেন্টটা যেটা মানে আমরা পাই সেটা হচ্ছে, অর্থাৎ এক্সপেরিমেন্টাল প্লটে ট্রিটমেন্টটাকে অ্যাপ্লাই করার পরে, হ্যাঁ ট্রিটমেন্টটাকে অ্যাপ্লাই করার পরে বিভিন্ন এক্সপেরিমেন্টাল প্লট থেকে আমরা যে ওই যে তুমি স্টাডি ভেরিয়েবল তোমার যেটা তুমি স্টাডি করতে চাচ্ছ তার যে মেজারমেন্টটা, ফাইনাল মেজারমেন্টটাই হচ্ছে আসলে ইল। দি মেজারমেন্টস অফ দ্য ভেরিয়েবল আন্ডার স্টাডি অন ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল প্লটস আর টার্মড অ্যাজ ইলস। এরপরে হচ্ছে এক্সপেরিমেন্টাল এরর। এখানে দেখো দি ইলস অফ অ্যান এক্সপেরিমেন্ট আর ইউজুয়ালি ইনফ্লুয়েন্স, এই যে তুমি যে ফলনটা পাবা ইল্ড, হ্যাঁ the yields of an experiment are usually influenced by some extraneous variations may or may not be controlled by the experimenter. কিছু কিছু ভেরিয়েশন আছে যেগুলো কন্ট্রোল করা যায় অথবা কিছু কিছু যায় না। আনকন্ট্রোলড ভেরিয়েশন যেগুলো, the uncontrolled variations are often called the experimental errors. এখানে ব্যাখ্যা দিয়েছে, আমি এত ব্যাখ্যা করতে গেলে আসলে সময় কুলাবে না। তাহলে এক্সপেরিমেন্টাল এরর হচ্ছে আনকন্ট্রোলড ভেরিয়েশন which we apply in experimental plots with the help of treatments. তাহলে সেক্ষেত্রে আনকন্ট্রোল যে ভেরিয়েশন গুলো আমরা কন্ট্রোল করতে পারবো না সেগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল এরর। এখানে এরর ইনক্লুডস অল টাইপস অফ extraneous variations which are due to the following errors. এখানে বলেছে ইনহেরিয়েন্ট ভেরিয়েবিলিটি, এখানে আসলে একটু তোমাদেরকে বলি, এখানে বলেছে সয়েল যদি সমস্যা থাকে, এগ্রিকালচারের ক্ষেত্রে বলেছে যদি এক্সপেরিয়েন্স
এখানে বলছে ডিফারেন্ট কোন সাইডে দেবো বলেছে, দেখো সয়েল, হ্যাঁ, ফার্টিলিটি কন্ডিশন অফ দ্য সয়েল। তাহলে এই ক্ষেত্রে এটা এটা আমাদের নিয়ন্ত্রণে নেই ফার্টিলিটি কন্ডিশনটা। এরপরে বলেছে difference of the yields may be due to different treatments or due to difference of inherent soil structure or fertility condition of the soil. In field experiment, experience tells us that even same treatments are used in all the plots, the yield would still vary due to this source of variation. বুঝছো, তুমি একই বিভিন্ন ধরনের প্লটে একই ট্রিটমেন্ট অ্যাপ্লাই করার পর সেম ট্রিটমেন্ট অ্যাপ্লাই করেছো, দেখা যাচ্ছে রেজাল্ট বিভিন্ন রকম আসবে। এটা কেন হচ্ছে? এটা বলছে সোর্স অফ ভেরিয়েশনের কারণে। Such variations from plot to plot are due to random compound and beyond human control, যেগুলোকে আমরা রেফার করেছি এক্সপেরিমেন্টাল এরর হিসাবে। এই এরর গুলোর কথাই বলেছে। আমরা এগুলোকে বলতে পারি তিন ধরনের। The error includes all types of variations which are due to the following factors: inherent variability in the experimental material to which the treatments are applied, the lack of uniformity in the methodology of conducting experiment, and lack of representativeness of the sample to the population under study. এইগুলো হচ্ছে মোটামুটি সোর্স গুলো এক্সপেরিমেন্টাল এরর। আর এখানে আরো দুটো টার্ম আছে, একটা হচ্ছে রেপ্লিকেশন, দি রিপিটেড application of treatment under investigation is known as application. Applicationটা কি? রিপিটেড application of treatment বারবার যদি তুমি রিপিটেডলি অ্যাপ্লাই করো আন্ডার ইনভেস্টিগেশনের জন্য, যদি তুমি কোন একটা ট্রিটমেন্ট বারবার অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে এটা রিপিটেশন হচ্ছে, এটার নাম হচ্ছে রেপ্লিকেশন। Detailed explanation and uses of replication is given in the principles of experimental design. যেটা আমরা এটা একটা প্রিন্সিপাল রেপ্লিকেশনটা আমরা পড়বো একটু পরে। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল ডিজাইনের কিছু প্রিন্সিপাল আছে যেটা তোমাদের মানে ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এরপর আরেকটা টার্ম হচ্ছে প্রিসেশনটা রেসিপ্রোকাল অফ দ্য ভ্যারিয়েন্স সম্পর্কে তোমরা জানো। ভ্যারিয়েন্সের রেসিপ্রোকালটা হচ্ছে ট্রিটমেন্ট। প্রিসেশন এক্ষেত্রে বলছে রেসিপ্রোকাল অফ দ্য ভ্যারিয়েন্স অফ দ্য ট্রিটমেন্ট mean is termed as precision or the amount of information in the design. তাহলে অ্যামাউন্ট অফ ইনফরমেশন, একটা ডিজাইনের অ্যামাউন্ট অফ ইনফরমেশনটা কি? অ্যামাউন্ট অফ ইনফরমেশনটার নাম হচ্ছে প্রিসিশন, যেটাকে আমরা ভ্যারিয়েন্সের রেসিপ্রোকাল হিসাবে পেতে পারি। In an experiment, if a treatment is replicated 8 times, একটা ট্রিটমেন্ট যদি 8 টাইমস রেপ্লিকেটেড করা হয় তাহলে প্রিসিশন হবে r বাই সিগমা স্কয়ার। তাহলে একবার যদি করা হয় 1 বাই সিগমা স্কয়ার। খেয়াল করো, একটা এক্সপেরিমেন্ট যদি একটা এক্সপেরিমেন্টের একটা ট্রিটমেন্ট যদি একবার অ্যাপ্লাই করা হয় তাহলে আমরা পাবো 1 বাই সিগমা স্কয়ার। যদি 8 টাইমস ওই ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করা হয় তাহলে আমরা পাবো প্রিসিশনটা পাবো ওই এক্সপেরিমেন্টের r বাই সিগমা স্কয়ার। হ্যাঁ, সিগমা স্কয়ার ইজ দ্য এরর ভ্যারিয়েন্স। এক্ষেত্রে সিগমা স্কয়ারটা হচ্ছে এরর ভ্যারিয়েন্স, যেটা এক্সপেরিমেন্টাল এরর হিসেবে এখানে আসবে। যাই হোক, তাহলে এক্ষেত্রে আরেকটা টার্ম হলো ইফিসিয়েন্সি অফ এ ডিজাইন। একটা ইফিসিয়েন্সির ক্ষেত্রে আসলে দুটো ডিজাইন লাগবে। হ্যাঁ, তোমার দুটো ডিজাইনের মধ্যে কোনটা এফিসিয়েন্ট এভাবে তুমি কম্পেয়ার করবা। তারা বলছে let D1 এবং D2 be two designs with error variances per unit sigma 1 square and sigma 2 square and replications হচ্ছে R1 এবং R2। প্রত্যেকটা ডিজাইন যে ট্রিটমেন্ট আছে সেগুলো R1 R2 টাইমস রেপ্লিকেটেড। তাহলে the variance of the differences between two treatment means are given by 2 sigma square by R1 and 2 sigma 2 square by R2 for D1 and D2 respectively. The ratio of the informations E is the efficiencyটাকে E দ্বারা এক্সপ্রেস করা হবে এবং সেটাকে এইভাবে দুটো ডিজাইনের ক্ষেত্রে R1 বা এইভাবে আমরা ডিফাইন করতে পারি। যেখানে বলেছে as the efficiency of the design D1 in comparison to D2. the D1 D2 সাথে যদি D1 টাকে আমরা কম্পেয়ার করি তাহলে এই ইটা এফিসিয়েন্সিটাকে আমরা এইভাবে পেতে পারি। if E is equal to, তুমি এই যে E R1 by 2 sigma 1 square ভাগ R2 by 2 sigma 2 square is equal to 1 পাও, তাহলে কি হবে? D1 and D2 কি ইকুয়ালি এফিসিয়েন্ট হবে, সেম এফিসিয়েন্ট এর রেজাল্ট আসবে। দেখো
তাহলে সেক্ষেত্রে D1 আর D2 আর ইকুয়ালি ইফিসিয়েন্ট। ইফ E1 ইজ গ্রেটার দেন 1, তাহলে কি হবে? দেখো E1 যদি গ্রেটার দেন একের চেয়ে বড়, এক ই যদি 1 হয় তাহলে দুটো ইকুয়ালি ইফিসিয়েন্ট, আর যদি ই একের চেয়ে বড় হয় তাহলে D1 হচ্ছে মোর ইফিসিয়েন্ট দেন D2, আর যদি ই একের চেয়ে ছোট হয় তাহলে D1 ইজ লেস ইফিসিয়েন্ট দেন D2। এই হচ্ছে ইফিসিয়েন্সি নিয়ে। এখানে কন্ট্রাস্টের কথা বলেছে। দেখো বলেছে let y1 y2 yn be the n observations, তুমি n অবজারভেশন পেয়েছো, দেন দি লিনিয়ার ফাংশন c কে ডিফাইন করতে পারতেছো L1 y1 L2 y2 এভাবে। তাহলে এই c টাকে আমরা কন্ট্রাস্ট বলবো। কন্ট্রাস্ট কি বলবো? অফ yi's if li's are some numbers such that summation সবগুলো li যদি যোগ করো যদি 0 হয় তাহলে এই yi কন্ট্রাস্টটা হবে c। বুঝা গেছে? যদি y1 y2 যদি n অবজারভেশন হয়, তোমার এই যে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে অবজারভেশন গুলো যদি তোমার yi's হয়, তাহলে c যদি তুমি এরকম একটা ফাংশন পাও, লিনিয়ার ফাংশন সাজ দ্যাট, যেখানে c কে ডিফাইন করা হয়েছে, যার li গুলো যোগ করলে যদি 0 হয় তাহলে আমরা yi এর এই c টাকে কন্ট্রাস্ট বলবো। the sum of stars of the contrast c is defined by, তাই ওটা আর কন্ট্রাস্টটা হলো এরকম এই ফর্মুলা দিয়ে। অর্থগোনাল কন্ট্রাস্টের কথা বলেছে। দেখো এই অর্থগোনাল কন্ট্রাস্টের ক্ষেত্রে দুটো লাইন, দুটো কন্ট্রাস্ট থাকবে। একটা হচ্ছে একটা C1, যেটাকে আমরা আগের মতো করে LIYI, হ্যাঁ c এর মতো করে, c এর দিকে তাকাও কন্ট্রাস্টেড, তাহলে LIYI যদি C1 হয় এবং C2 যদি MIYI হয়, এই দুটো কন্ট্রাস্টকে আমরা অর্থগোনাল কন্ট্রাস্ট বলবো যদি কি হচ্ছে li mi দুটো যে কনস্ট্যান্ট টার্ম আছে y এর সাথে, এই দুটোর যোগফল যদি মাল্টিপ্লাই করার পরে যোগফল যদি 0 হয়, when there are more than two contrasts they are said to be mutually orthogonal if they are orthogonal pairwise। তার মানে মিউচুয়াল অর্থোগোনাল কনসেপ্টটা তোমাদেরকে দিচ্ছে। তাহলে কন্ট্রাস্ট কি, অর্থোগোনাল কন্ট্রাস্ট কি, মিউচুয়াল অর্থোগোনাল কন্ট্রাস্ট কি, এই জিনিসগুলো এখান থেকে তোমরা পাবা। এই হচ্ছে বেশি না, বেশ মানে আমরা কয়েকটা টার্ম এখান থেকে জানলাম। কি মাথায় আসতেছে নাকি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, আমি এই যে এখানে ইম্পর্টেন্ট স্টেপস অফ ডিজাইন অফ এক্সপেরিমেন্টস, এটা সাজানো আকারে পয়েন্ট আকারে নাই, যেহেতু আমি এটা দিব তোমাদেরকে আরেকটা বই থেকে, একটু পরে দিচ্ছি সেটা। হ্যাঁ, তাহলে আমরা কি পড়লাম? ডিজাইন অফ এক্সপেরিমেন্ট কি, তারপরে এই ডিজাইন অফ এক্সপেরিমেন্ট সাথে রিলেটেড কিছু কনসেপ্ট, নাকি তোমরা আসো নাকি আমি শুধু বলে যাচ্ছি? দেখে আসি তোমাদের কি তোমরা আসো, শুনতেছো আমাকে? আচ্ছা আচ্ছা, তাহলে এরপরের কনসেপ্টটা দিচ্ছি, প্রিন্সিপালস অফ ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। ডিজাইন অফ এক্সপেরিমেন্টস এর প্রিন্সিপাল গুলো কি কি দেখা বলছে। অ্যাকর্ডিং টু প্রফেসর আর ফিশার, দি বেসিক প্রিন্সিপালস অফ এ ডিজাইন অফ এক্সপেরিমেন্টস আর এ বি সি। তাহলে প্রিন্সিপাল পরীক্ষায় আসতে পারে এগুলো। হ্যাঁ, হোয়াট আর দা প্রিন্সিপালস অফ ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, মানে কোশ্চেনটা যদি এখান থেকে একটা ফুল কোশ্চেন করতে চাই, তাহলে ধরো ডিফাইন ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, হোয়াট আর দা প্রিন্সিপালস অফ ডিজাইন অফ এক্সপেরিমেন্টস, এক্সপ্লেইন দ্যাট, এভাবে দিতে পারি। কিংবা যে কিছু ডেফিনেশন এক্সপ্লেইন দ্য ফলোইং টার্মস, যে এতক্ষণ যে ট্রিটমেন্ট, তারপরে ব্লক, এক্সপেরিমেন্টাল প্লট, তারপরে কন্ট্রাস্ট, এরপরে আরো কি কি এক্সপেরিমেন্টাল এরর, প্রিসিশন, তারপর আরো কি এফিসিয়েন্সি, আমরা অনেক কিছু শিখলাম নাকি, এগুলো দিয়ে কিছু ডেফিনিশন আসতে পারে। তাই এখানে প্রিন্সিপালস অফ ডিজাইন অফ এক্সপেরিমেন্ট গুলো হচ্ছে প্রফেসর ফিশারের মতে কি হচ্ছে র্যান্ডমাইজেশন। এক্সপেরিমেন্টে এই যে অবজারভেশন গুলো থাকবে, এগুলো এই প্রিন্সিপাল গুলো, বেসিক প্রিন্সিপালস হচ্ছে, এক নম্বর হচ্ছে র্যান্ডমাইজেশন, দুই নম্বর হচ্ছে রেপ্লিকেশন। ওই যে একটু আগে বলেছিল রেপ্লিকেশন ডেফিনেশন দিতে বলছিলাম আমরা প্রিন্সিপালে পড়বো, এই রেপ্লিকেশন দেখো। তাহলে র্যান্ডমাইজেশন, রেপ্লিকেশন আর হচ্ছে এরর কন্ট্রোল। দি এক্সপ্লেনেশন অফ দ্য টার্মস আর গিভেন বিলো। তাহলে র্যান্ডমাইজেশনটা কি? At first the treatments and experimental plots of the experiment are decided, মানে শুরুতে এক্সপেরিমেন্টের শুরুতে ট্রিটমেন্টস এবং এক্সপেরিমেন্টাল প্লটস গুলো সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। র্যান্ডমাইজেশন means that for an objective comparison it is necessary
that the treatments be allotted randomly to each plot. দেখো এখানে বলেছে কি র্যান্ডমলি কথাটা তো বুঝা আমরা পড়ে আসছি র্যান্ডম কোথাও এক্সপেরিমেন্টের ক্ষেত্রে নাকি র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট এগুলো পড়ে আসছি আমরা র্যান্ডমাইজেশনটা হচ্ছে তুমি এই যে বিভিন্ন প্লটে যে ট্রিটমেন্ট গুলো অ্যাপ্লাই করবে র্যান্ডমলি করতে হবে তুমি তোমার ইচ্ছা মতো তুমি এই একটা প্লটে এই ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করলা এরকম হলে হবে না সেটা র্যান্ডমলি যেটা যেখানে পড়ে এই কথাটা হচ্ছে র্যান্ডমাইজেশনটা হচ্ছে এটা তোমার ডিজাইনের ক্ষেত্রে র্যান্ডমাইজেশনটা এভাবে আসবে যাই হোক আমি পরের পেজে যাচ্ছি এখানে বলছে র্যান্ডমলি তুমি বিভিন্ন এক্সপেরিমেন্টাল প্লটে দেখো ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল প্লট এটা অ্যাপ্লাই করবা টু অ্যাভয়েড এনি টাইপ অফ পার্সোনাল অর সাবজেক্টিভ এরর অর্থাৎ তোমার পছন্দ মতো ব্যক্তিগত পছন্দ বা সাবজেক্টিভ এররটাকে অ্যাভয়েড করার জন্য তুমি এই র্যান্ডমাইজেশনটা করবা তাহলে এটা একটা ডিজাইন অফ এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপালস কারণ তোমাকে এই পার্সোনাল অফ সাবজেক্টিভ এরর থেকে বাঁচতে হলে তুমি র্যান্ডমাইজেশন এই প্রিন্সিপালটা অবশ্যই অ্যাপ্লাই করবা অর্থাৎ উইদাউট গিভিং হায়ার ইম্পর্টেন্স টু এনি অফ দ্য ট্রিটমেন্টস কোন একটা ট্রিটমেন্টকে তুমি খুবই এমফাসিস স্পেসিফিক ট্রিটমেন্টকে তো কোন একটা ট্রিটমেন্টকে তোমার 3-4টা ট্রিটমেন্ট আছে আমরা বলেছিলাম পেডি ভ্যারাইটি অফ পেডি লেভেলস অফ ফার্টিলাইজার হ্যাঁ কিংবা মেডিসিনের ক্ষেত্রে ডোজেস এগুলো কোন একটা স্পেসিফিক ভ্যারিয়েন্টের প্রতি তোমার মানে তুমি যেন বায়াস না হও পার্সোনাল বায়াসটা যেন না থাকে ইট অলসো ensures independent of the observations which is necessary for drawing valid inference by applying statistical techniques যাই হোক এখন এখানে র্যান্ডমাইজেশনটা বুঝছো কিনা র্যান্ডমলি তোমাকে চুজ করতে হবে বায়াসনেস ছাড়া পার্সোনাল ও সাবজেক্টিভ এরর গুলো থেকে তোমাকে উদ্যোগ থাকতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা যেই প্রিন্সিপালটা ডিজাইন অফ এক্সপেরিমেন্টে পাচ্ছি সেটা হচ্ছে র্যান্ডমাইজেশন এখানে বলেছে দেয়ার আর নাম্বারস অফ ওয়েজ অফ র্যান্ডমাইজেশন depending on the nature of the design of experiment. The individual process of randomization will be described in appropriate cases. অর্থাৎ এক একটা ডিজাইনের জন্য এক এক ধরনের র্যান্ডমাইজেশন আছে সেটার দরকার নেই আমরা র্যান্ডমাইজেশনটা বুঝলাম কিনা র্যান্ডমলি আমরা অ্যাপ্লাই করব এরপরের প্রিন্সিপালটা হচ্ছে রেপ্লিকেশন দি রিপিটিশন অফ দ্য ট্রিটমেন্টস আন্ডার ইনভেস্টিগেশন রিপিটিশন অফ দ্য ট্রিটমেন্টস ওখানে একটু আগে বলে রেপ্লিকেশনও বলে আসছিলাম সামান্য করে ট্রিটমেন্টের রিপিটিশন হবে আন্ডার ইনভেস্টিগেশন টু মোর দ্যান ওয়ান এক্সপেরিমেন্টাল প্লটস একটা এক্সপেরিমেন্টাল প্লটে তুমি কি একটা ট্রিটমেন্টকে রিপিটেডলি মানে অ্যাপ্লাই করবা the repetition of the treatments একটা প্লটে এক্সপেরিমেন্টাল প্লটে এই ট্রিটমেন্ট দিলা এইটাকে অন্য প্লটে দিলা কিংবা অন্য আরেকটা ট্রিটমেন্ট এসে এখানে দিলা এভাবে বারবার রিপিটেডলি তুমি এই ট্রিটমেন্ট গুলোকে যখন অ্যাপ্লাই করবা তখন এটার নাম হবে রেপ্লিকেশন তাহলে আমরা র্যান্ডমাইজেশন প্রথমটা পেলাম পরের প্রিন্সিপালটা পাচ্ছি রেপ্লিকেশন ফর এক্সাম্পল a treatment is allotted to r plots of an experiment একটা ট্রিটমেন্ট তুমি ধরো প্রথম প্লটে দিলা রেজাল্ট দেখলা তারপরের প্লটে দিলা is r plots of an experimental unit then it can be said that the treatment is replicated r times replication is necessary to increase the accuracy of the estimates of the treatment effects তাহলে ট্রিটমেন্ট ইফেক্টস কে এস্টিমেট করার ক্ষেত্রে অ্যাকুরেসি বের করতে ইনক্রিজ করতে অ্যাকুরেসি আমরা রেপ্লিকেশনটার দরকার হয় it also provides an estimate of error variance it is seen that the precision increases precision বাড়ে if the replication increases যত রেপ্লিকেশন তোমার বাড়বে প্রিসিশনটা রেজাল্টটা ভালো আসে প্রিসিশন অর্থাৎ প্রিসিশনটা হলো কি আমরা একটু আগে দেখে আসছি যে রেসিপ্রোকাল অফ দ্য ভ্যারিয়েন্স হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে প্রিসিশনটা বাড়ে যদি রেপ্লিকেশন ইনক্রিজ করে প্রিসিশন বাড়া মানে কি ভ্যারিয়েন্সটা কমে যাবে এরর ভ্যারিয়েন্স যেটাকে বলেছি হ্যাঁ যেহেতু রেসিপ্রোকাল বিপরীত আমরা প্রিসিশন দেখে আসছি কি এরর ভ্যারিয়েন্সের বিপরীতটা হচ্ছে প্রিসিশন তাহলে প্রিসিশন বাড়ছে মানে কি এরর ভ্যারিয়েন্সটা মানে এররটা কমে যাচ্ছে তাহলে আমরা এটাই চাচ্ছি ইট ইজ সিন দ্যাট দ্য প্রিসিশন ইনক্রিজেস ইফ দ্য রেপ্লিকেশন ইনক্রিজেস বাট ইট ক্যান নট বি ইনক্রিজড ইনডিফিনিটলি এটাকে তুমি শুধু রেপ্লিকেশন অনেক সব মানে যদি করো ইনডিফিনিটলি যদি তুমি ইনক্রিজ করতে থাকো এটা তখন সেক্ষেত্রে ঠিক হবে না ডিউ টু লিমিটেড রিসোর্সেস
যেমন লিমিটেড রিসোর্স কিন্তু টাইম ফিক্স থাকে, মানির ব্যাপার আছে, স্কিল্ড পার্সোনালস এর ব্যাপার আছে। দি নাম্বার অফ অ্যাপ্লিকেশন দেয়ারফর ডিপেন্ড অন দ্য expenditure and the degrees of precision. Sensitivity of statistical methods for drawing inferences also depend on the number of applications. কিছু বোঝা গেল? আমরা প্রিন্সিপাল পড়তেছি ডিজাইন অফ এক্সপেরিমেন্টস। হ্যাঁ, ডিজাইন অফ এক্সপেরিমেন্টস এর দুটো প্রিন্সিপাল সম্পর্কে পড়লাম। একটা হলো কি র্যান্ডমাইজেশন, আর একটা হচ্ছে রেপ্লিকেশন। র্যান্ডমাইজেশনটা হচ্ছে বিভিন্ন এক্সপেরিমেন্টাল প্লটে আমরা যে ট্রিটমেন্ট গুলো অ্যাপ্লাই করব সেগুলো র্যান্ডমলি করব। মূল কথা হচ্ছে র্যান্ডমনেসটা এখানে থাকতে হবে, পার্সোনাল চয়েস এখানে থাকা যাবে না। তারপরে হচ্ছে রিপিটেশন, যেটা আমরা ট্রিটমেন্ট গুলো রিপিটেডলি বিভিন্ন প্লটে বারবার এক এক মানে অ্যাপ্লাই করে করে আমরা রেজাল্টটা এখানে নিয়ে আসবো। এতে করে এরর ভ্যারিয়েন্সটাকে আমরা কমাইতে পারবো এবং প্রিসিশনটাকে বাড়াইতে পারবো। এই হচ্ছে আমাদের রেপ্লিকেশন, যেখানে রিপিটেডলি অর্থাৎ একবার নয় কয়েক দফা আমরা এই বিভিন্ন এক্সপেরিমেন্টাল প্লটে অ্যাপ্লাই করবো এগুলো ট্রিটমেন্টগুলোকে। এরপরে আরেকটা প্রিন্সিপাল, সেটা থার্ড ওয়ানটা কি? থার্ড ওয়ানটা ছিল সম্ভবত এরর কন্ট্রোল, নাকি? এরর কন্ট্রোল। every experiment would provide an estimate. Though every experiment would provide an estimate of error variance. প্রত্যেকটা এক্সপেরিমেন্টেরই কি দিয়ে থাকে এরর ভ্যারিয়েন্স। ইট ইজ নট ডিজায়ারেবল টু হ্যাভ এ লার্জ এক্সপেরিমেন্ট। যদিও প্রত্যেকটা এক্সপেরিমেন্টেরই তুমি এরর পাবা, কিন্তু এটা প্রত্যাশা করা হয় না যে প্রত্যেক ক্ষেত্রেই তোমার এক্সপেরিমেন্টের লার্জ হবে এক্সপেরিমেন্টাল এররটা, এটা আমরা আশা করি না। দি মেজার ফর রিডিউসিং দ্য এরর ভ্যারিয়েন্স, এই যে এরর ভ্যারিয়েন্সটাকে আমরা রিডিউস করার যে পরিমাপটা কি হবে, আর ইউজুয়ালি কল্ড দি মেজার ফর রিডিউসিং দ্য এরর ভ্যারিয়েন্স। এরর ভ্যারিয়েন্স রিডিউস করার যে পরিমাপ তার নাম হচ্ছে আর ইউজুয়ালি কল্ড দ্য এরর কন্ট্রোল অর লোকাল কন্ট্রোল। কারণ তুমি যদি এরর ভ্যারিয়েন্সটা মেজার রিডিউস করার পরিমাপ করতে পারো তাহলে তুমি কন্ট্রোল করতে পারবা। হ্যাঁ, the measure of reducing the error variance are usually called error control or local control. One such measure is to make experimental units homogeneous. একটা মেজার হতে পারে কিরকম বলেছে, এই যে লোকাল কন্ট্রোল। হ্যাঁ, ডিজাইন অফ এক্সপেরিমেন্টের ক্ষেত্রে একটা লোকাল, তুমি কিভাবে লোকাল কন্ট্রোল করবা, কি মেজার নিতে পারো? একটা হচ্ছে মেক এক্সপেরিমেন্টাল ইউনিটস হোমোজেনিয়াস। প্রত্যেকটা ইউনিটস এক্সপেরিমেন্টাল ইউনিটস গুলোকে একই রকম করে নেওয়া, যার ফলে কি রেজাল্টটা তোমার লোকাল কন্ট্রোলটা বা এররটা কমে আসবে। Another method is to form experimental units into several homogeneous groups, usually called blocks. এখানে বলছে several homogeneous groups এ করবা। তাহলে সেক্ষেত্রে হোমোজেনিয়াস মানে হেটারোজেনিয়াস থাকবে, এগুলোকে হোমোজেনিয়াস করে সেভারাল হোমোজেনিয়াস গ্রুপে ভাগ করে, যেগুলোকে ব্লকস বলছে, সেই ব্লকে আমরা নিয়ে আসতে পারি। এতে এই হোমোজেনিয়াস ব্লকস যদি আমরা বা হোমোজেনিয়াস গ্রুপস যদি নিয়ে আসতে পারি তাহলে সেক্ষেত্রেও এররটা কমবে, লোকাল কন্ট্রোলটা হবে, এররটা কন্ট্রোল হবে। তাহলে এরর কন্ট্রোল আমরা বলছি মেজার অফ রিডিউসিং এরর ভেরিয়েন্স, এটাকে বলছে এরর কন্ট্রোল। আর এটার করতে গিয়ে দুটো জিনিস, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইউনিটস গুলোকে হোমোজেনিয়াস করা, আর একটা হচ্ছে সেভারাল হোমোজেনিয়াস, যেটার নাম হচ্ছে ব্লকসে আমরা এই এক্সপেরিমেন্টাল ইউনিটস গুলোকে বিভিন্ন ব্লকস বা সেভারাল হোমোজেনিয়াস গ্রুপ ভাগ করতে পারি। এতে করে আমাদের এরর কন্ট্রোলটা কমে আসবে। অ্যালোয়িং, এই যে ব্লকস গুলোর ক্ষেত্রে বলছে অ্যালোয়িং ভেরিয়েশন among the groups. Different methods of forming groups of homogeneous plots for allotment of groups of treatments are used nowadays for the estimation of treatment effect precisely. In short, the aim of error of control is to reduce the error by modifying the allocation of treatments to the experimental units. তাহলে এই হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে তোমরা আমাকে বলো প্রিন্সিপালস অফ ডিজাইন অফ এক্সপেরিমেন্টস, হোয়াট আর দ্য বেসিক প্রিন্সিপালস বা ইম্পর্টেন্ট প্রিন্সিপালস ফর কন্ডাক্টিং অফ ডিজাইন অফ এক্সপেরিমেন্টস। কি কি আছে প্রিন্সিপাল গুলোর নাম বলো। হ্যাঁ, হিরা বলো। 1980-007 কথা বলো। প্রিন্সিপাল গুলোর নাম, জাস্ট প্রিন্সিপাল গুলোর নাম।
এটা কি শুনতে পাচ্ছ আমাকে? কি মুসাইবা বলো, মুসাইবা? জি স্যার। আমরা কি কি পড়লাম আজকের ক্লাসে? স্যার লাস্ট পেজ। হ্যাঁ বলো, এক এক করে বলো, তাহলে তো ক্লাসে ছিল শুরু থেকে। মুসাইবা, নুজাত, কি কথা বলছো? জি স্যার। জি স্যার। কি কি পড়ছো? শুরুতে কি পড়ছি বলো? আমরা প্রবাবিলিটি পড়েছিলাম এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট, মনে মনে আছে নাকি? এখানে কি পড়েছি? এখানে এক্সপেরিমেন্ট, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, নাকি? জি স্যার। লজিক্যাল স্যার। কনস্ট্রাকশন অফ দা এখানে বলেছি লজিক্যাল কনস্ট্রাকশন, হ্যাঁ, সেটা হলো ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। তাহলে এক্সপেরিমেন্ট, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট পরে কি পড়লাম? দুই ধরনের ডিজাইন অফ এক্সপেরিমেন্টের নাম শুনছি, একটা হচ্ছে অ্যাবসোলিউট আর একটা হচ্ছে রিলেটিভ বা কম্পারেটিভ। তারপরে আমরা ডেফিনিশন পড়েছি নাকি? জি স্যার। হ্যাঁ, তা আমি জি তো বলে স্যার। দিচ্ছি, তুমি বলো না কি ডেফিনিশন পড়লাম? ট্রিটমেন্ট, তারপরে এক্সপেরিমেন্টাল প্লট, তারপরে ব্লক, তারপরে কি আমি বলতে থাকবো? থাক হ্যাঁ, স্যার আমার এখানে ইন্টারনেটে আনস্টেবল দেখাচ্ছে তো পুরো সব কথা বুঝতেছি না আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে পরে যাচ্ছি। আমরা আচ্ছা আমি বলছি, তাহলে আমরা বিভিন্ন ডেফিনেশন গুলো পড়লাম, তারপরে গিয়ে আমরা পড়েছি মূল সর্বশেষ যেটা পড়লাম সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ডিজাইন অফ এক্সপেরিমেন্টস। এখানে কয়টা প্রিন্সিপাল পেলাম? একটা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট করতে গিয়ে তোমাকে কতগুলো নীতি অ্যাপ্লাই করতে হবে। যে যে নীতি বেসিক তিনটা প্রিন্সিপাল আছে, এই তিনটা নীতি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। কি কি নীতি? প্রিন্সিপাল গুলো কি? এক নাম্বার হচ্ছে র্যান্ডমাইজেশন, দুই নাম্বারটা কি? রেপ্লিকেশন। সিরাতুল আসো, তিন নম্বরটা কি? সিরাতুল, তিন নম্বরটা কি? প্রিন্সিপাল প্রথম র্যান্ডমাইজেশন, দ্বিতীয়টা হচ্ছে কি? স্যার নেট রেপ্লিকেশন। সমস্যা করতেছিল তো শুনতে পাইনি। প্রথমটা র্যান্ডমাইজেশন, পরেরটা রেপ্লিকেশন, তারপরেরটা এরর কন্ট্রোল বা লোকাল কন্ট্রোল, সর্বশেষ যেটা পড়লাম। হ্যাঁ, এরর কন্ট্রোল বা লোকাল কন্ট্রোল, এবং এগুলোর এক্সপ্লেনেশন আমরা দিয়েছি। তাহলে তারপরে আরেকটা স্টেপ গুলো কি কি আমি সেটা যাচ্ছি। তারপরে তোমাদেরকে আরেকটু বলে দিয়ে আসি, বেসিক ডিজাইন যেহেতু পড়েছো, বেসিক প্রিন্সিপালস অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন। হ্যাঁ, আমি একটু আগে যেটা পড়াইলাম সেটা হচ্ছে ডিজাইন এক্সপেরিমেন্ট, তিনটা পেয়েছো। দেখো এখানে বেসিক ডিজাইন, এখানে আমি তিনটা বেসিক ডিজাইনের কথা বলতেছি। দেখো বেসিক ডিজাইনস ইনক্লুড কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন, সিআরডি, randomized block design, RBD, and রেজিস্টার ডিজাইন, LSD। হ্যাঁ, তাহলে এখানে জাস্ট এতটুকু আমি তোমাদেরকে জানিয়ে পরের স্টেপে যাব। এই ডিজাইন গুলো সম্পর্কে আগামী ক্লাসে কিছুটা ধারণা দেব, বিশেষ করে সিআরডি এবং আরবিডি তোমাদের জন্য ডিটেলসে যাওয়া যাবে না। হ্যাঁ, তোমাদেরকে আগামী ক্লাসে আমি সিআরডি এবং আরবিডি সম্পর্কে ধারণা দিব। তাহলে আমরা বেসিক ডিজাইনস যেগুলো কি কি আছে, তোমাকে যদি প্রশ্ন করা হয় কয়েকটা ডিজাইনের নাম বলো, তোমাকে যদি বলা হয় যে প্রিন্সিপালস অফ ডিজাইন অফ এক্সপেরিমেন্ট বা ডিজাইনের প্রিন্সিপাল গুলো কি কি, একটা ডিজাইন তুমি পারফর্ম করবা, করতে চাচ্ছ, তাহলে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট অ্যাপ্লাই করবা, তাহলে কি কি প্রিন্সিপাল লাগবে? এটা আমরা পড়ে আসছি, র্যান্ডমাইজেশন, রেপ্লিকেশন আর হচ্ছে লোকাল কন্ট্রোল। আর এখন বলছি বেসিক ডিজাইন, কয়েকটা বেসিক ডিজাইনের নাম বলো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তুমি বলবা সিআরডি। সিআরডি কি? র্যান্ডমাইজড ব্লক ডিজাইন, র্যান্ডমাইজড কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন। যে ডিজাইনে র্যান্ডমাইজেশনটাকে মানে কমপ্লিটলি করা হয়। র্যান্ডমাইজড
ব্লক ডিজাইন র্যান্ডমাইজেশন সাথে হ্যাঁ ওই যে রিপিটিশনটা হ্যাঁ সেখানে এটা আসবে। তাই আমরা এগুলো পরে পড়বো। আর একটা এলএসডি তোমাদের মধ্যে ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট ডিজাইন আছে, এত কিছু আমি শুধু দুটো সম্পর্কে একটু ধারণা দিব আগামী ক্লাসে। এখন তোমরা বেসিক ডিজাইন সম্পর্কে কয়েকটা নাম অন্তপক্ষে শুনলা, তারপরে আমি কি করে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট করবে স্টেপ গুলো কি কি আমি সেখানে যাচ্ছি। দেখো ডিফারেন্ট স্টেপস ইন অ্যান এক্সপেরিমেন্ট ইন অ্যান experiment কি কি স্টেপ আছে? এ প্ল্যান্ড ইনভেস্টিগেশন consists of the following steps. এক নাম্বার স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। হ্যাঁ তাহলে প্রথমটা হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। তুমি প্রবলেমটা কি তা সেটা আগে স্টেটমেন্ট দিবা, তোমার প্রবলেমটা কি সেটা ব্যাখ্যা দিবা। The problem whose answer is needed by the researcher is to be specified at the very outset. A clear statement of the problem is essential for proper understanding of the issue so that necessary steps can be taken for satisfactory solution of the problem. তাহলে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট করতে গিয়ে যে স্টেপ গুলো আছে, প্রথমে হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। ফার্স্ট স্টেপই হচ্ছে আমার প্রবলেমটা কি সে সম্পর্কে একটা বিবৃতি দেওয়া, স্টেটমেন্ট দেওয়া। সেকেন্ড হচ্ছে ফর্মুলেশন অফ হাইপোথিসিস। তাহলে আমি এই যে প্রবলেমটা আইডেন্টিফাই করলাম, এখন ফর্মুলেশনটা কি? ফর্মুলেশন দি হাইপোথিসিস টু বি টেস্টেড। তুমি যে হাইপোথিসিসটা, যেমন আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এর ক্ষেত্রে 1 এবং 2 এর ক্ষেত্রে তোমরা দেখেছো 1 এর ক্ষেত্রে আমরা মিন গুলো সেভারাল মিনস গুলো টেস্ট করেছি। নাল হাইপোথিসিস ছিল μ1 μ2 μ3 μ4 পর্যন্ত সম্ভবত আমি দেখিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল 1 আইতে। 2 আইতে μ1 μ2 μ3 ট্রিটমেন্টের জন্য, এবং আরেকটা ট্রিটমেন্ট ছিল, দুটো হাইপোথিসিস ড্র করেছিলাম 2 এর ক্ষেত্রে। তাহলে এখানে বলেছে ফর্মুলেশন অফ দ্য হাইপোথিসিস, দ্য হাইপোথিসিস টু বি টেস্টেড। তুমি যে হাইপোথিসিসটা টেস্ট করবা কনসিস্টেন্ট উইথ দ্য স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম ইজ দেন রাইটলি ফর্মুলেটেড। তোমার এই যে প্রবলেম যেটা তুমি স্টেটমেন্টে দিলা সেটার সাথে তোমার এই হাইপোথিসিস ফর্মুলেশনটা সেকেন্ড স্টেপে এসে রাইটলি তুমি ফর্মুলেট করবা। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ ইজ সিলেকশন অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন। এখন তুমি কতগুলো এক্সপেরিমেন্টাল ডিজাইনের নাম শুনে আসতো একটু আগে, এই জন্য আমি বলে আসলাম সিআরডি, আরবিডি, এলএসডি, তারপরে তোমার এক্সপেরিমেন্টাল ডিজাইন, আরো অনেকগুলো ডিজাইন আছে। যাই হোক তোমাদের এখানে যে কয়েকটা আছে সিআরডি, আরবিডিটা সাধারণত বেশি আসবে। তাহলে এই ক্ষেত্রে সিলেকশন, তোমার এক্সপেরিমেন্টাল ডিজাইন কোনটা তুমি অ্যাপ্লাই করবে সেটা তোমার সিলেকশন দিতে হবে থার্ড স্টেপে এসে। an appropriate experimental design indicating the treatments to be compared. Treatments to be compared. The method of allocating the treatments to the experimental units and the type of data needed is chosen at this stage. এই স্টেজে সেই কাজটা করতে হবে সিলেকশনের জন্য, এক্সপেরিমেন্টাল ডিজাইনের জন্য। তারপরে বলছে consistent with the objective of proposed experiment. প্রপোজড এক্সপেরিমেন্টের সাথে তার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যতা রেখে তোমাকে এই এক্সপেরিমেন্টাল ডিজাইনটাকে তুমি সিলেকশন করবা, যেখানে ট্রিটমেন্টস টু বি কম্পেয়ার্ড, কি কি ট্রিটমেন্টস গুলো কি কি কম্পেয়ার করবা, তারপর ট্রিটমেন্টস এর সাথে এক্সপেরিমেন্টাল ইউনিটস গুলোর যে মেথড, অ্যালোকেটিং এর মেথডটা নিয়ে কথা বলবা, ডেটা কিভাবে যে ডেটাটা দরকার সেটা টাইপ সম্পর্কে তোমার এখানে ব্যাখ্যা থাকবে, বা সিলেকশনে এই যে ডিজাইন অফ এক্সপেরিমেন্টের সিলেকশনের ক্ষেত্রে এটা থাকবে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে প্রবলেম এর স্টেটমেন্টটা দিবা, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, তারপরে ফর্মুলেশন অফ দ্য হাইপোথিসিস, এরপরে সিলেকশন অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন, তারপরে গিয়ে পারফর্মিং দ্য এক্সপেরিমেন্ট, এবং এক্সপেরিমেন্টটা করবা, এক্সপেরিমেন্টটা পারফর্ম করবা। এক্সপেরিমেন্ট ইজ পারফর্মড এট দিস স্টেজ অ্যাকর্ডিং টু দ্য চুজেন ডিজাইন। তুমি যে এর আগের স্টেজে যে ডিজাইনটা চুজ করেছো, আরবিডি বলো বা সিআরডি বলো, যেটা চুজ করেছো সেই ডিজাইনটার আলোকে, অ্যাকর্ডিং টু ওই ডিজাইনের আলোকে তুমি এখানে এই স্টেজে এসে এটা ওই ডিজাইনটা করবা। সেটা কিভাবে করবা? 1 এর ক্ষেত্রে আমরা দেখে আসছি অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স পুরোটা করে, ক্যালকুলেটেড অ্যাপ, তারপরে টেবুলেটেড অ্যাপ, এগুলো আমরা বের করেছি। হ্যাঁ, যা ডেটা কালেকশন করে সবগুলো করতে হবে এক্ষেত্রে, সো অ্যাজ টু কালেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ডেটা ফর দ্য প্রবলেম আন্ডার কনসিডারেশন। এরপরের স্টেপে এসে অ্যানালাইসিস অফ ডেটা, তুমি ডেটাটা অ্যানালাইসিস করবা। স্ট্যাটিস্টিক্যাল মেথডস আর অ্যাপ্লাইড ইন অ্যানালাইসিস কালেক্টেড ডেটা, অর্থাৎ ডেটা অ্যানালাইসিস করবা এক্ষেত্রে। করার পরে তারপরে স্টেপ আসছে কনক্লুশন। ইনফারেন্সেস অ্যাবাউট দ্য স্টেটেড প্রবলেম আর ড্রন উইথ প্রপার ইন্টারপ্রিটেশন। এক্ষেত্রে কনক্লুশনটা ড্র করবা,
এরপরে রিকমেন্ডেশন করবা। রিকমেন্ডেশনটা কি? ফাইনালি সাম রিকমেন্ডেশনস আর মেড অন দ্য বেসিস অফ ফাইন্ডিংস অফ এক্সপেরিমেন্টাল স্টাডি। এই হচ্ছে ডিফারেন্ট স্টেপস ইনভলভড ইন এ ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। তাহলে কি কি স্টেপ আছে ডিজাইন অফ এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা তা দেখলাম। কি কঠিন মনে হয়? শেষের দিকে তো এগুলো অত কোশ্চেন কঠিন করব না, বুঝছো? তোমাদেরকে শুধু ধারণা দিয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে আমি আজকে আবারও বলছি শুরু থেকেই দাদা পড়লাম, ক্লাসটা এখানে শেষ করে দিব। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট কি তোমার জানার বিষয়, যেগুলো সেগুলো এক্সপেরিমেন্ট কি, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট কি, তারপরে হচ্ছে define the terms, explain the terms, এক ট্রিটমেন্টস, ব্লকস, এক্সপেরিমেন্টাল প্লট, তারপরে তোমার yield, এক্সপেরিমেন্টাল এরর বা লোকাল এরর ভ্যারিয়েন্স, প্রিসিশন, হ্যাঁ, তারপর এফিসিয়েন্সি, কন্ট্রাস্ট, অর্থোগোনাল কন্ট্রাস্ট, এই টার্মস গুলো তুমি জানবা, এক্সপ্লেনেশন আসতে পারে। তারপরে হচ্ছে বেসিক প্রিন্সিপালস অফ অ্যান এক্সপেরিমেন্টাল ডিজাইন, তিনটা আছে, এই তিনটার এক্সপ্লেনেশনটা র্যান্ডমাইজেশন, রেপ্লিকেশন, লোকাল কন্ট্রোল। এরপরে বেসিক ডিজাইন গুলো কি কি তুমি দেখলা, সিআরডি, আরবিডি, এলএসডি, ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টস, মোটামুটি এগুলো তোমাদের আছে এখানে। আর এরপরে হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস কন্ডাক্টিং ইন এ ডিজাইন অফ এক্সপেরিমেন্টস, কি কি স্টেপস আছে এটা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতে হলে কি কি স্টেপ অ্যাপ্লাই করে তুমি এটা করবা, সেই স্টেপস গুলো আমরা এই মাত্র দেখলাম। তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাসে। আমি নেক্সট ক্লাসে দুটো এক্সপেরিমেন্ট সম্পর্কে, ডিজাইন সম্পর্কে ধারণা দিয়ে এই ডিজাইন অফ এক্সপেরিমেন্টটা শেষ করে দেব। তাহলে এটা শেষ করলে তোমাদের সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার টাচ দেওয়া হলো, এবং আমি প্রথম চ্যাপ্টারের উপরে আরো একটা ক্লাস নেব, একটা বা দুটা, বিশেষ করে ইন্টারপোলেশন আর হলো এক্সট্রাপোলেশন। এটা শুরুতে বোধহয় বলে আসছে, তোমাদের মনে আছে কিনা জানি না। ওটা আসলে শুরুতে না, কোর্সের শেষের দিকে থাকা উচিত ছিল, ওরা ওখানে দিয়ে দিচ্ছে যেটার সাথে রিলেটেড। তাহলে এই হচ্ছে মোটামুটি ডিজাইন অফ এক্সপেরিমেন্টস এর উপরে আরেকটা ক্লাস নিব এই চ্যাপ্টারে। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমি ক্লাস শেষ করে দিলাম আজকেরটা। আর বেশি লোড দিব না তোমাদেরকে, বেশি মানে গভীরে যাব না। প্রত্যেকটা যে কটা ক্লাস নিব হালকা হালকা ক্লাস নিব, বেশি কঠিন করব না। খুশি নাকি আরো একটু বেশি করে পড়াবো? বেশি পড়াইলে তোমাদেরকে বেশি করতে হবে। পড়েছি, মূল জিনিসগুলো পড়ে ফেলছে আশা করি। ঠিক আছে। আচ্ছা, আগের ক্লাসের ছবিগুলো স্যার দুইটা গোলা ছিল, সরি স্যার দুইটা ক্লিয়ার ছিল, শুধু বাকিগুলো গোলা ছিল সব। গত ক্লাসের? জি স্যার, গত ক্লাসের যে ছবি পাঠিয়েছিলেন স্যার। এটা ফাহিমকে বল না, ওর স্যার ওকে বলছি স্যার। ওখানে কি ওর কাছে গোলা ছিল? আমি গোলা পাঠিয়েছি নাকি? ও তো আপনার থেকেই দিছে, মানে ওইগুলাই, মানে দুইটা ক্লিয়ার আসছে, বাকিগুলো ভোলা ছিল। আচ্ছা আচ্ছা, আমি তো ডিলিট করে দিয়েছি এরপরে ক্লাসে, আমার মোবাইল লোড হয়ে যায় তো। জি স্যার, আমি ডিলিট করে দিয়েছি। যাই হোক, যদি থাকে তাহলে আবার দিব, দেখি। হ্যাঁ, আজকের গুলো দিয়ে দিচ্ছি তাহলে এখনই, আজকের ক্লাসের গুলো দিয়ে দিচ্ছি এখনই। জি স্যার। ঠিক আছে, তোমরা ভালো থেকো, ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। ওকে।